আসসালামু আলাইকুম। আন্টি কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি, তুই কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ। আয় ভিতরে আয়। বাহিরে কতক্ষণ দাঁড়িয়ে থাকবি? তারপর আমিও আন্টি দুজনেই বাসার ভিতরে চলে যাই। তো চলুন এবার পরিচয়টা দিয়েই নিই। আমি রাফসান ইসলাম, বাবা মা মারা যাওয়ার একমাত্র এতিম ছেলে। যাই হোক, গল্পতে ফিরে আসি। মেঘা, এই মেঘা, জি আম্মু বলো। নিচে এসে রাফসানকে তোর পাশের রুমটা দেখিয়ে দে। আমি কেন? কাজের লোক আছে, তাকে বলতে পারো। মেঘা, তোকে যা বলছি তুই শুনিসনি? এই শোন, তুই আমার রুমে কখনো ঢোকার চেষ্টা করবি না। যা বাবা, মেঘা তো এমন ছিল না। আগে কত সুন্দর ব্যবহার করত। আমি মনে মনে ভাবছিলাম, আর ব্যাগটা টেবিলে রেখে বিছানায় শরীর এলিয়ে দিলাম। রাফসান, এই রাফসান, জি আন্টি, বলুন। নিচে আয়। খেতে হবে তো, অনেক রাস্তা জার্নি করে আসছিস। ক্ষুধা তো লাগছে নাকি? আচ্ছা আসছি বলে ফ্রেশ হয়ে নিচে নামি দুপুরে খাবার খেতে। খাবার খাওয়া শেষ হলে বিছানায় শুয়ে একটা ঘুম দিই। এক ঘুমে রাত্রি 9টা উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে আবার ঘুম দিই। সকালে ঘুম থেকে উঠে মেঘা, রাফসানকে তোর সাথে নিয়ে তোর কলেজে অ্যাডমিশন করিয়ে দে। যেহেতু একাই সাথে পড়িস, তো একসাথে যেতে পারবি। আম্মু আমি পারবো না, তুমি গিয়ে করিয়ে দাও। আচ্ছা, তোর করতে হবে না, আর আজ থেকে কলেজেও যেতে হবে না। আন্টি থাক না, আর আমি লেখাপড়া করব কি করে? আমার কাছে তো টাকা পয়সা কিচ্ছু নেই, তাই আমি ভাবছি একটা জব নিব। রাফসান, তুই কি আমাকে আপন ভাবিস না? না, আসলে আর বলতে পারলাম না। মেঘা, তুই রাফসানকে নিয়ে যাবি, এটাই আমার শেষ কথা। আচ্ছা আম্মু, ইচ্ছে না থাকা সত্ত্বেও এই রাফসানের বাচ্চাকে সাথে নিয়ে যেতে হচ্ছে। মন চাচ্ছে রাস্তার মধ্যে গাড়ির নিচে চাপা দিয়ে দিই, তারপর প্রিন্সিপালের রুমে গিয়ে ভর্তির কার্যক্রম শেষ করি। মেঘা, আমার ক্লাসরুম কোনটা? আমার সাথে আয়, আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা মেঘা, আমরা তো একই ডিপার্টমেন্টে, তাই না? আমার কথার কোনো উত্তর না দিয়ে নিজের মতো করে চলতে লাগলো মেঘা। তাই আর কিছু না বলে আমিও তার পিছন পিছন যাচ্ছি। নতুন শহরে, নতুন কলেজ, নতুন পরিবেশে আমি একদম নতুন, তাই মেঘার পিছন পিছন যাচ্ছি। এই শোনো, কলেজে কখনো আমার সাথে কথা বলবে না। আচ্ছা, আহ, তোমার যদি কোনো সমস্যা হয় তো বলবো না। এই বলে মেঘা আমাকে আমার ক্লাসরুম দেখিয়ে বাইরে চলে গেল। আমি একা একাই বসে আছি ক্লাসরুমে। হঠাৎ করে কারো শব্দের উপর দিকে তাকাই, দেখি 2টা ছেলে ও 3টা মেয়ে আসছে আমার রুমে। তারা আমাকে ভিতরে দেখে আমার দিকে এগিয়ে আসে। হাই, তুমি নতুন নাকি? জি, আমি আজকে এডমিশন নিয়েছি। আর আপনারা? হুম, আমরা পুরাতন। তা তুমি একাই নাকি সাথে কেউ আছে? না, আমি একাই আসছি কিছু সমস্যার জন্য। ও আচ্ছা, তো আমাদের সাথে ফ্রেন্ডস হবে? হুম, হওয়াই যায়। তারপর তাদের সাথে ফ্রেন্ড হই। তারপর এভাবে চলে যায় অনেক দিন। এখন মায়া, সিয়াম, জান্নাত, সায়েম, টিনার সাথে ভালো সম্পর্ক হয়ে গেছে। আর যতদূর বুঝতে পারি, টিনা আমার প্রতি দুর্বল, কিন্তু আমার তার প্রতি কোনো ইন্টারেস্টিংই নেই। মেঘা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমার বিশ্বাস আমার সিদ্ধান্ত মেনে নিবি। আম্মু বলো। আমি তোর ও রাফসানের বিয়ে দিতে চাই, আর সেটা আগামীকালকে। তাই আজকে তোরা দুজন গিয়ে মার্কেট করে আসবি। কি? বিয়ে? তাও আবার রাফসানকে? এটা সম্ভব না আম্মু। আমার কথা কি তুই রাখবি না? আম্মু তাই বলে এটা? আমি কিছু জানতে চাই না, আমি যা বলছি তাই করবি। আচ্ছা, যাচ্ছি বলেই রাফসানকে নিয়ে চলে যাই মার্কেটে। মনটা আজ ভীষণ খারাপ। আমি যাকে চাই না সে যে কেন আমার সামনে আসে আমি বুঝি না। কি হলো, এতক্ষণ গল্পের সাথে থেকেও বুঝেননি তো? তাহলে শুনুন। রাফসান ও আমার একসময় রিলেশন ছিল, অনেক ভালোই চলছিল আমাদের রিলেশন। একদিন দেখতে পাই রাফসান একটা মেয়ের হাত ধরে একটা পার্কে বসে আছে। সেখান থেকেই রাফসানকে ঘৃণা করতে যার মনে আমার ভালোবাসার মধ্যে আরেকজন আসতে পারে, তার মতো বেইমানের সাথে আর কিসের কথা। সেই থেকে রাফসানকে দূরে ঠেলে দিতে দিতে আজকে এত দূর। কিন্তু শেষ রক্ষা আর হলো কই। হারামির বাচ্চাকে তো কালকে ঠিকই বিয়ে করতে যাচ্ছি। মনটা চাচ্ছে ওর মাথা ফাটিয়ে দেই। আর সেই গার্লফ্রেন্ড কই গেল?
এসব ভাবছি, হঠাৎ রাফসান বলে উঠল, আচ্ছা মেঘা, আমার থেকে তুমি দূরে দূরে কেন থাকো? সেটা তোর না জানলেও চলবে, এত কথা বলিস কেন? আর যা করতে আসছিস তাই কর। তারপর আর কোনো কথা না বলে দুজনে কেনাকাটা করি। গাড়ি ড্রাইভ করে চলে আসি বাসায়। বাসায় এসে বসে বসে সেই পুরনো স্মৃতিগুলো ভাবছি। কতই না সুন্দর ছিল সেসব মুহূর্ত। আস্তে আস্তে দেখতে দেখতে আমাদের বিয়ে হয়ে যায়। আমি বাসর ঘরে বসে আছি। অনেক সময় পর রাফসান বাসর ঘরে ঢুকলো। বাসর ঘরে ঢুকে একটা বিছানার চাদর আর বালিশ নিয়ে সোফায় ঘুমাতে চলে গেল। মনটা চাচ্ছে হারামি বিয়ে করেও বোর থেকে দূরে দূরে থাকা। তো বিয়ে কেন করলি? কিন্তু কেন যেন বলতে পারলাম না কিছুই। মেঘা, আমি জানি না তুমি আমাকে কেন করছো অবহেলা, তবে তুমি জানো ভালোবাসি শুধুই আমি যে তোমাকে। হয়তো কি নিয়ে বেড়ে গেছে দুজনের সম্পর্ক। তাহলে শোন, কেন তোর সাথে এরকম করি, তারপর ওকে সব বলি। তো আমরাও চলুন শুনে আসি। রাফসান, কই তুমি? আজ না আমার করতে ইচ্ছে করছে। চলো না, আজ বিয়ের আগেই করি। কি কি বলো এইসব? মানে, আর আমি তো একটা কাজ বাইরে আছি, আজ তো মিট করতে পারবো না। ও, তুমি কোথায় আছো আর কি কাজ করছো? আরে তেমন কিছু না, এই তো এক ফ্রেন্ডের সাথে ঘুরতে আসছি। ও, থাকো তুমি তাহলে, আমি পরে কথা বলবো। টাটা। তারপর আমি রেডি হয়ে আমার এক বান্ধবীর সাথে মিট করতে যাই একটা পার্কে। আর পার্কে গিয়ে দেখি রাফসান একটা মেয়ের হাতে হাত রেখে বসে আছে। আমি সেখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে চলে আসি। তখন থেকেই রাফসানের প্রতি আমার ঘৃণা জন্ম নিয়েছে। সব তো শুনলেন, এবার আসি বর্তমানে। বল, সে মেয়ে কে ছিল? কি দোষ করেছিলাম আমি? আমি কি তার থেকেও অসুন্দর ছিলাম? নাকি তার চেয়ে আমার কিছু কম ছিল? তোকে তো আমি ফিজিক্যাল রিলেশনেরও প্রস্তাব দিয়েছিলাম, তাও তুই কেন এমন করছিস? ও, এই ব্যাপার তাহলে। আমরা বাস্তবতায় যা দেখি মাঝে মাঝে সেটাও ভুল, জানো মেঘা। আর তুমি কোনো কারণ ছাড়া এটা করতে পারলে? আমাকে এত অবহেলা, তুমি সত্যিটা না জেনে এরকম কি করে করলে? দেখ, আমার সত্যি আর জানা লাগবে না। আমি নিজের চোখকে তো অবিশ্বাস করতে পারি না, তাই না? হুম, তা পারো না, কিন্তু সেটা কে ছিল তুমি কি জানো? জানো না, ওটা আমার চাচাতো বোন নীলা ছিল। আর ও খুব ডিপ্রেশনে ছিল। তার ডিপ্রেশন থেকে বের করতে তার সাথে ঘুরতে গিয়েছিলাম। তুমি হয়তো জানতে, নীলার বয়ফ্রেন্ড সিয়াম ছিল, তাকে ধোকা দিয়ে চলে গিয়েছিল। তাই সে ডিপ্রেশনে ভুগছিল, তাই তাকে নিয়ে বের হচ্ছিলাম। কিন্তু সঠিকটা না জেনে এরকম করলে, বাহ, এই ছিল তোমার তাহলে আমার জন্য ভালোবাসা? জানি না বলেই আমি চলে আসি সেখান থেকে। সত্যি কি রাফসান যা বলছে সব সত্যি? আমার তো সত্যি জানা উচিত ছিল। মেয়েটা কে ছিল? সত্যিই কি নীলা আপু থাকে? না না, এটা আমি কি করলাম তাহলে? আমি দৌড়ে সেখান থেকে চলে আসি। এসেই রাফসানকে ডাকতে শুরু করি, রাফসান, রাফসান বলেই রাফসানকে গিয়ে জড়িয়ে ধরি। কি হলো? আপনি এভাবে আমাকে জড়িয়ে ধরলেন কেন? প্লিজ রাফসান, তুমি তো জানো আমার ভুল হয়ে গেছে। আমাকে তুমি ক্ষমা করে দিয়ে আপন করে নাও। সরি আপু, পাগল প্রেমিক হতে পারি, কিন্তু অবহেলার পাত্র নয়। রাফসান, প্লিজ, আর পারছি না। 2 বছর তোমায় কষ্ট দিয়েছি, আর আমি নিজেও পেয়েছি। আর না, রাগ অভিমান সব ভুলে চলো নতুন করে শুরু করি। কি হলো, কথা বলো। সব চাইলে আবার নতুন করে শুরু করা যায় না। কিছু কিছু জিনিস আছে, একবার শেষ হলে আর কোনো দিনই জোড়া লাগে না। প্লিজ, আমাকে ক্ষমা করে দাও। আমি নিজের ভুল বুঝতে পেরেছি। আর এমনটা হবে না, না হলে যে আমি বাঁচবো না। প্লিজ রাফসান। আপু সরি, আমার নতুন একটা গার্লফ্রেন্ড রয়েছে, আমি তার সাথে বেমানি করতে পারবো না। কি? আমি মানি না, তোর কোনো গার্লফ্রেন্ড নাই, তুই মিথ্যে বলছিস। প্লিজ রাফসান, এবার তো মেনে নাও। প্লিজ বুঝতে চেষ্টা করো, আমি যা আর পারবো না। দেখ রাফসান, তুই যদি আমাকে মেনে না নিস, আমি এই জীবন শেষ করে দিব। ইচ্ছে বলে সেখান থেকে চলে আসি। না, অনেক হয়েছে নাটক। আর না, আজ রাতিতে এই শহর ছেড়ে চলে যাব দূর অজানায়, যেখান দেখতে হবে না মেঘা নাম মানুষটিকে,
যেখানে কেউ জানবে না আমার পরিচয়। তাই রাত্রির আধারে ব্যাগ নিয়ে বের হতেই নীলের দরজার সামনে মেঘা দাঁড়িয়ে। ভালোবাসিস আমাকে? না, ভালোবাসি না। হয়তো কখনো বাসতাম, কিন্তু এখন না। সত্যি তো? সত্যি। তো এই নাও ছুরি, আমাকে মেরে ফেলে আমার উপর দিয়ে যাও। যদি না ভালোবাসো তো আমাকে মেরে চলে যাও, না হয় আমি নিজেই নিজেকে শেষ করে দিব। বলেই ছুরিটা দিয়ে হাতের কবজির মধ্যে যাব। মেঘা, বলতে বলতে মেঘা তার হাত দিয়ে অনবরত করছে। আমি কিছু না ভেবে মেঘাকে কোলে করে নিয়ে দৌড়াতে থাকি। রাতের অন্ধকারে কোনো গাড়ি না পেয়ে দৌড়াতে থাকি। ভাগ্য যখন অসহায় তখন কাউকে পাশে না পাওয়া যায় না। আজকে সেটা হাড়ে হাড়ে বুঝতে পারছি। রাফসান, আমাকে আমাকে ছেড়ে দাও। আমার শেষ সময় চলে এসেছে। আমি বুঝতে পারিনি, তোমাকে না বুঝে তোমাকে অনেক কষ্ট দিয়েছি। চুপ, একটা কথা বলবে না। তুমি যদি চলে যাও আমার কি হবে? কি নিয়ে বাঁচবো আমি? আমি ভালোবাসি পাগলিটাকে। রাফসান, একটা কথা বলবো, রাখবে? একটু জড়িয়ে ধরবা শেষবারের মতো। এ পাগলি, তোমার কিচ্ছু হবে না, আমি আছি তো। বলে মেঘাকে শক্ত করে জড়িয়ে ধরে হসপিটালে নিয়ে অ্যাডমিট করি। 4 ঘন্টা পর ডাক্তার বের হয়ে রক্তের কথা বলতেই আমার হাত পা অবশ হয়ে যায়। কারণ মেঘার রক্তের ক্ষরণ হওয়াতে প্রচুর রক্ত লাগবে। কিন্তু এখন এই রাত্রিতে কোথায় কি করব বুঝতে পারছি না। তখনই আমার এক বন্ধুর কথা মনে হয়। সাথে সাথে ফোন দিয়ে বন্ধুকে আসতে বলি। বন্ধু আসলেই রক্ত দিতে রাজি হয়। রক্ত দেওয়ার শেষে আবার অপারেশন শুরু করে। দীর্ঘ 8 ঘন্টা পর মেঘার জ্ঞান ফিরলে মেঘাকে বেডে শিফট করা হয়। মেঘা, এটা কি করতেছিলা? কেন? ভালো কাজই তো করতেছিলাম, আমার পাপের প্রায়শ্চিত্ত হতো। এক থাপ্পড়ে দাঁত ফেলে দিব। বাবা যে আরো বাড়তো, পাপ যে আরো বাড়তো, সেটা কি জানো? রাফসান, ভালোবাসি অনেক বেশি তোমাকে। নিশ্চুপ করে আছি। কথা বলো রাফসান। কি কথা বলবো? আগে তুমি সুস্থ হয়ে নাও, তারপরে দেখছি। রাফসান প্লিজ, না করবে না, আমি যে পারবো না তাহলে। আরে তুমি আগে সুস্থ হও না। আর এই নাও ফোন, তোমার আম্মুকে আব্বুর সাথে কথা বলো। তারপর মেঘার আব্বু আম্মুকে ফোন দিই। মেঘা তার আব্বুকে জানানো মাত্রই কিছু সময়ের মধ্যে মেঘার আম্মু আব্বু সবাই চলে আসে। এসে তারা কান্নায় ভেঙে পড়ে আর বলে কি হয়েছিল, কি জন্য এরকম। তারপর মেঘা একে একে সব বলতে থাকে। আর মেঘার কথা শুনে মেঘার আম্মুর চোখ বড় বড় করে আমার দিকে তাকায়। রাফসান, তোমার ধারা এটা আশা করিনি আমি। আর তোমার জন্য আমার মেয়েটা এরকম, এই প্রতিদান তোমাকেই দিতে হবে। আন্টি, সরি। আর আর কোনো কথাই শুনতে চাই না আমি। আর আজকে মেঘা আর তোমার বিয়ের ব্যবস্থা করছি। কিন্তু আন্টি। আমি কোনো আমি কোনো কিন্তু শুনতে চাই না। আর তোর আর মেঘার বিয়ে অনেক আগে থেকেই ঠিক করাই আছে। তারপর মেঘাকে বাসায় নিয়ে যাওয়া হয়। বাসায় গিয়ে বিয়ের আয়োজন করা হয়। সব শেষে বিয়েটা করে ফেললাম। আপনাদের দাওয়াত দিতে পারিনি, সরি। বাসর ঘরে বসে আছে মেঘা। মনের ভিতর অনেক ভয় নিয়ে রুমে ঢুকলাম। বাসর ঘরে ঢুকতেই মেঘা আমাকে সালাম করতে নেয়, কিন্তু তাকে জড়িয়ে ধরে বুকে আগলে নিই। কারণ পাগলিটার স্থান পায়ে নয়, আমার এই বুকের মধ্যেখানে। রাফসান, ওই শোনো না। কি বলো? কি বলবে? ঘুমাতে হবে? তোমার জন্য এই কয়দিন ঘুমাতে পারিনি। আজ রাতে কোনো ঘুম হচ্ছে না, আর লুডো খেলবো সারা রাত। আমি পারবো না, তুমি খেলো একা একা। আরে এই লুডো সেই লুডো না তো, এটা অন্যরকম লুডো, তোমায় ছাড়া খেলতেই পারবো না। কি বলো? কিসের লুডো? আসো তোমাকে শিখাই কিভাবে লুডো খেলে। এই যে ভাইয়ারা, আপনারা কি লুডো খেলাতেও অংশ নিতে চান, নিতে পারবেন। কিন্তু এটা যেহেতু বউ বউ বলছে, অন্যরকম লুডো, তাই আমি আগে দেখে আসি কেমন লুডো। যদি আপনাদের নেওয়া যায় তো অবশ্যই নিব। তারপর আর কি, লুডো খেলাতে নেমে পড়লাম। সকাল শুয়ে আছি, পাগলির চুলের পানিতে ঘুমটা ভেঙে যায়। এই উঠবে না, 6টা বাজে দেখছো? কয়টা বাজে? আর আজকে কোনো ওঠা উঠি নেই।
রাতে লুডো তুমি খেলেছ, এবার আমি খেলবো। যা দুষ্টু, এখন না, পরে কথা হবে। আমি নিচে চললাম। বলেই আমি নিচে চলে যেতে নিলে রাফসান আমার হাতটা ধরে টান দেয়। তাতে আমি টান সামলাতে না পেরে রাফসানের উপর পড়ে যাই। তাতে রাফসান আমার ঠোঁট জোড়া ওর ঠোঁট দিয়ে মুখের মাঝে পুরে নেয়।